আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক ইএনপি সায়েন্স। আমি ইঞ্জিনিয়ার শামীম রহমান আছি তোমাদের সাথে। আজকে আমরা এসএসসি চ্যাপ্টার 10 ফিজিক্সের চ্যাপ্টারটা দেখব। একেবারে বেসিক থেকে প্রো লেভেল পর্যন্ত তোমাদের যতগুলো কনসেপ্ট জানা দরকার, যতগুলো ম্যাথামেটিক্স প্র্যাকটিস করা দরকার, এবং বিগত বছরগুলোতে যে প্রশ্নগুলো এসেছে এবং সামনের বছরগুলোতে যে টাইপের প্রশ্নগুলো আসতে পারে, পাশাপাশি এইচএসসিতে উঠলে যেন তোমার বেসিকটা একেবারে ক্রিস্টাল অ্যান্ড ক্লিয়ার থাকে, তার পর্যাপ্ত যত বেসিক আছে সব নিয়ে আমার আলোচনা হবে। সো চলো শুরু করা যাক। আমরা চ্যাপ্টারের প্রথম যে টপিকটা পড়ব সেটা হলো চার্জ কি। একেবারে সহজ প্রশ্ন। ইলেকট্রন ও প্রোটনের মৌলিক ধর্মকে চার্জ বলে, আর চার্জের একক কুলম্ব। একটু মুখস্থ করে নাও এবং খাতায় নোট করে নাও। দেখো, কোনো বস্তুতে চার্জ আছে কি নাই সেটা আমরা বাস্তবে কিভাবে বুঝবো। ধরো এটা একটা বস্তু এ, এটাকে তুমি হাত দিয়ে যদি স্পর্শ করতে পারো এবং এর ফলে যদি তোমার কোনো ইলেকট্রিক্যাল শক না লাগে, তার মানে এর মধ্যে কোনো চার্জ নাই। আর এটা ধরার পর যদি তোমার একটা শক হয় বা কিছুটা চার্জ ডিসচার্জ হয়, তাহলে বুঝতে হবে এর মধ্যে চার্জ আছে। তাহলে কোনো বস্তুর মধ্যে চার্জ হয় আসলে ইলেকট্রন আর প্রোটনের কারণে। আচ্ছা, এবার আমরা চলে যাই পরের টপিকে। তাহলে এটা থেকে বেশি কিছু জানার নাই আমাদের, আমরা শুধু এখান থেকে একটা সংজ্ঞা বললাম যে চার্জ কি, ইলেকট্রন ও প্রোটনের মৌলিক ধর্মকে চার্জ বলে। আমরা সেকেন্ড কোশ্চেনে চলে যাই, চার্জের কোয়ান্টায়ন কি। যদিও চার্জের কোয়ান্টায়ন টপিকটা তোমার লেভেলে নাই, বাট এইটা দিয়ে কিন্তু ম্যাথ আসতে পারে। যেহেতু তোমাকে এটা জানতেই হবে, আর এটা এসেছে চার্জের কোয়ান্টায়ন থেকে, এই জন্য আমি চার্জের কোয়ান্টায়নটাও তোমাকে বলে দিই। চার্জের কোয়ান্টায়নটা অনেকটা বাংলাদেশের তরমুজের মতো। তরমুজ তুমি গিয়ে 2 কেজি কিনতে পারবা বা 3 কেজি কিনতে পারবা? উত্তর না, তোমাকে একটা আস্ত তরমুজ কিনতে হবে। কলার মতো ব্যাপারটা হতে পারে। একটা কলা তুমি যদি বলো ভাই আমাকে একটা কলা কেটে অর্ধেক দেন, এইভাবে কলা কেউ বিক্রি করে? উত্তর না, এভাবে কেউ কলা বিক্রি করে না। তার মানে এই ব্যাপারটাই চার্জের কোয়ান্টায়ন। মানে ধরো 2টা ইলেকট্রন হইতে পারে, 3টা ইলেকট্রন হইতে পারে। ধরো একটা বস্তু, হ্যাঁ, এই বস্তুর মধ্যে কত চার্জ আছে? উত্তর স্যার 3টা ইলেকট্রনের সমান চার্জ আছে। আর একটা ইলেকট্রনের চার্জ তুমি কিন্তু জানো 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। আর ইলেকট্রনের চার্জ নেগেটিভ, এই জন্য সামনে একটা মাইনাস চিহ্ন হবে। আর প্রোটনের বেলা চার্জটা সেম থাকে, শুধু প্লাস হয়, আর কিছু না। আচ্ছা, আবার চলে আসি, একটা বস্তুতে কত চার্জ থাকতে পারে? স্যার 3 ইলেকট্রনের সমান চার্জ থাকতে পারে। স্যার 3 ইলেকট্রন মানে কি? স্যার 3 মাল্টিপ্লাই 1.6 ইন্টু 10⁻⁻19 কলম। বাকিটা ক্যালকুলেটর করে দেখবা। আর যেহেতু ইলেকট্রনের চার্জ নেগেটিভ, এই জন্য সামনে একটা মাইনাস, মাইনাস দিয়ে ক্যালকুলেশন করে যেটা আসে অত কুলম। একটা বস্তুতে কখনো তোমার এই 2.3 ইলেকট্রন চার্জ থাকতে পারে না। মানে ইলেকট্রনের কোনো ফ্র্যাকশন হয় না, এটা পূর্ণ সংখ্যা হবে। এটাই বলেছে চার্জের কোয়ান্টায়নে। এবার আমরা একটু বোঝার চেষ্টা করি চার্জের কোয়ান্টায়ন কি বলেছে। তোমরা অবশ্যই নোট করে ফেলবা, ভিডিও পজ করে নোট করে নিবা আগে, না হলে কিন্তু ক্লাসের ইফেক্টিভনেস কমে যাবে। চলো দেখি। প্রকৃতিতে চার্জের মান যে কোনো ইচ্ছা মতো সংখ্যা হতে পারে না। এই যে ইচ্ছা মতো সংখ্যা মানে ফ্র্যাকশন, মূলদ, অমূলদ এরকম হতে পারে না, বরং এটি নির্দিষ্ট কিছু বিচ্ছিন্ন মানের হয়ে থাকে। কোনো বস্তুতে 1.5 ইলেকট্রন বা 2.2 ইলেকট্রন পরিমাণ চার্জ হয় না, এটি সর্বদা ইলেকট্রনের পূর্ণ সংখ্যায় হয়ে থাকে। অর্থাৎ চার্জের মান হবে এন ই, যেখানে এন অবশ্যই পূর্ণ সংখ্যা। তাহলে তোমাকে এই সূত্রটা একটু মনে রাখতে হবে, কিউ ইজ ইকুয়াল টু এন ই। আমার মতে কি জানো, এই সূত্রটা আসলে মুখস্থ করার মতো কোনো ব্যাপার না। তুমি তো জানো যে এই যে একটা ইলেকট্রনের চার্জ এত, বাচ্চাকাল থেকে করে এসেছো ঐকিক।
তাহলে এখন যদি আমি তোমাকে বলি 5টা ইলেকট্রনের চার্জ কত, তুমি 5 দিয়ে গুণ দিবা। যদি বলি 100টা ইলেকট্রনের চার্জ কত, 100 দিয়ে গুণ করবা। আর যদি বলি n সংখ্যক ইলেকট্রনের চার্জ কত, তাহলে তুমি এই n দিয়ে গুণ করবা। চলো এরকম একটা এক্সাম্পল যেটা বোর্ডে আসতে পারে আমরা একটু সলভ করে দেখি। এখানে বলেছে কোনো বস্তুতে 5.02 এটা পাওয়ারে চলে যাবে ইন্টু 10⁻21টি ইলেকট্রন থাকলে বস্তুটির চার্জের পরিমাণ কত, চার্জের মান বের করতে হবে। তো Q ইজ ইকুয়াল টু এন ই। আমরা একটু ডেটা নিয়ে নিই। এন এর মান 5.02 ইন্টু 10⁻21। এবার ই এর মানটা লিখে নাও, -1.6 ইন্টু 10⁻19 কুলম্ব। তাহলে এখানে ক্যালকুলেশন করো, 5.02 ইন্টু 10⁻21। চালাক বাচ্চারা কি করে জানো, আমার আগেই ক্যালকুলেশন করে ফেলছে। ও ক্যালকুলেটারে দুমদাম করে এটা দিয়ে মান বের করে ফেলছে, আর ভাবতেছে স্যার এখনো লিখতেছে, আমার সলভ করা শেষ। সো আমি যদি একটু ক্যালকুলেটর ইউজ করি, 5.02 তো মান আসতেছে -803.2 কুলম্ব। এবার আসো আমরা একটু পরের অঙ্কে চলে যাই। এইটার সলিউশন দেখো। কোনো বস্তুতে -5 কুলম্ব চার্জ হলে বস্তুটিতে কি পরিমাণ ইলেকট্রন আছে? তাহলে বলো তো এখানে কি জানতে চাইছে, কি পরিমাণ ইলেকট্রন আছে, তার মানে তোমার এন এর মান জানতে চেয়েছে। এন এর মান হোয়াট? তো চলো ক্যালকুলেশন করি। -5 মাল্টিপ্লাই না, ইকুয়াল টু কিউ এর মান বসায় দিলাম, এটা তো কিউ এর মান, এন ইন্টু ইলেকট্রনের মান বসায় দাও, -1.6 ইন্টু 10⁻19। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এন এর মান হবে এই -5 এর নিচে এটা ভাগ হয়ে যাবে, তাহলে উপরে -5 আর নিচে -1.6 ইন্টু 10⁻19। বাকিটা ক্যালকুলেটর। আর বোকারাই এই মাইনাস ক্যালকুলেটারে উঠায়, কারণ উপরে নিচে মাইনাস ক্যান্সেল আউট হয়ে গেছে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে। তো তুমি কি বোকা কিনা সেটার পরিচয় দিবা। তো তুমি এইভাবে পরীক্ষার হলে মাইনাসগুলোকে ক্যান্সেল করে দিবা, ইন্টু 10⁻19 সংখ্যক। তো এত সংখ্যক ইলেকট্রন আমার পাওয়া গেছে। আচ্ছা, তো আমি আশা করি তোমরা এই যে কিউ সমান সমান এন ই এই রিলেটেড কোনো প্রশ্ন আসলে তোমরা সেটা পারবা। এবার আমরা পরবর্তী টপিকে চলে যাই। আমাদের কোনো বস্তুতে কিভাবে চার্জ আসে। এবার আমাদের প্রশ্ন, সবই বুঝলাম স্যার, চার্জটা কেমনে আসে। আমি একটু কেমিস্ট্রির ব্যাখ্যাটা আগে একটু দিয়ে নিই, তারপর আমি এখানে আসব। আগে একটু কেমিস্ট্রি পড়ায় নিই। কেমিস্ট্রিতে দেখো, সোডিয়াম যখন একটা ইলেকট্রন ছেড়ে দিয়েছিল তখন তার মধ্যে প্লাস চার্জ চলে এসেছিল, আর ক্লোরিন যখন একটা ইলেকট্রন নিয়েছিল তখন ক্লোরিন মাইনাস চার্জ হয়ে গিয়েছিল। তার মানে ইলেকট্রন ত্যাগ করলে পজিটিভ আর গ্রহণ করলে নেগেটিভ হয়, এগুলো আমরা জানি। তাহলে চার্জ কোত্থেকে আসে সেটা তুমি জানো, ইলেকট্রনের আদান প্রদান থেকে। এখন প্রশ্ন হলো স্যার আমরা কোনো বস্তুকে কিভাবে চার্জিত করতে পারি। তাহলে ইলেকট্রনের আদান প্রদানের মাধ্যমে, তবে ফিজিক্সে আমরা আরেকটু ডাইনামিকভাবে করব। চলো লেকচারটা একটু গুছায় নিই আমরা।
কোনো বস্তুকে চার্জিত করা যায় দুই ভাবে। স্যার কি কি দুই ভাবে? একটা হলো তড়িৎ আবেশ প্রক্রিয়া, আর আরেকটা হলো স্পর্শ প্রক্রিয়া, সরাসরি স্পর্শ করিয়ে। স্যার তড়িৎ আবেশটা কি? তড়িৎ আবেশের সংজ্ঞাটা নিচে দেখো, এটা একটু লিখে ফেলো। কোনো আহিত বস্তুর প্রভাবে, এখন তুমি প্রশ্ন করতে পারো স্যার আমি তো আহিত মানে কি এটাই জানি না। আহিত শব্দের অর্থ হলো চার্জিত, মানে যার মধ্যে চার্জ আছে। কোনো আহিত বস্তুর প্রভাবে অনাহিত, মানে যার মধ্যে কোনো চার্জ নাই। অনাহিত বস্তুকে আহিত করার প্রক্রিয়াকে তড়িৎ আবেশ বলে। মানে ব্যাপারটা এরকম, একটা ভালো ছেলের প্রভাবে যেমন একটা নিউট্রাল ছেলে ভালো হয়ে যায়, তেমনি একটি খারাপ ছেলের প্রভাবে বা একটা খারাপ মানুষের প্রভাবে একটা ভালো মানুষ কিন্তু খারাপ হয়ে যেতে পারে, যেটাকে আমরা বলি সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। তেমনি আমরা একটা পার্টিকেল নিব যেটা চার্জিত বা আহিত, আর এর পাশে একটা বস্তু নিব যার মধ্যে কোনো চার্জ নাই। আমরা এদের মধ্যে কোনো কন্ট্যাক্ট করব না, কোনো টাচ করাবো না। কিন্তু এরপরও যে বস্তুতে চার্জ নাই, মানে যে বস্তুটা অনাহিত, সেই বস্তুটাতে আমরা চার্জ নিয়ে আসব। এই যে প্রসেসটা, এটা কি বলে? তড়িৎ আবেশ। তাহলে কি বুঝলা? আমরা একটা চার্জিত বস্তু নিব, আর আমরা পাশে একটা বিনা চার্জ, যার মধ্যে কোনো চার্জ নাই এরকম বস্তু নিব। এই চার্জিত বস্তুর প্রভাবে আমরা এটাকে চার্জ করায় দিব, বাট আমরা এই দুইটার মধ্যে কোনো টাচ করাবো না। চলো এটাকে একটু ডিটেলসে আলোচনা করা যাক। আবেশ প্রক্রিয়া আবার দুইটা, একটা ধনাত্মক আবেশ প্রক্রিয়া, একটা ঋণাত্মক আবেশ প্রক্রিয়া। ধনাত্মক আবেশ প্রক্রিয়ায় আমার একটা অবজেক্ট লাগবে যেটা নেগেটিভ, মানে এটার মধ্যে নেগেটিভ চার্জ আছে। আরেকটা বস্তু লাগবে আমাদের নিউট্রাল, এই যে আমাদের নিউট্রাল একটা বস্তু। স্যার নিউট্রাল বস্তুতে প্লাস মাইনাস ছড়ায় ছিটায় থাকে, অজস্র প্লাস মাইনাস থাকবে এর মধ্যে, এই যে। কিন্তু যেটা ঋণাত্মক চার্জে চার্জিত, এটা আমাদের ঋণাত্মক চার্জ, ঋণাত্মক চার্জিত বস্তু, আর এটা আমাদের নিরপেক্ষ বস্তু। তোমরা জানো নিরপেক্ষ বস্তুতে যে কয়টা প্রোটন থাকে সে কয়টা ইলেকট্রন থাকে। তার মানে নিরপেক্ষ বস্তুতে প্লাস চার্জের সংখ্যা আর মাইনাস চার্জের সংখ্যা সমান। এখন আমাদের টার্গেট এই নিরপেক্ষ বস্তুটাকে আমরা পজিটিভ চার্জে চার্জিত করে দিব। এটা কি বলে? ধনাত্মক আবেশ প্রক্রিয়া। স্যার এই কাজটা কিভাবে করা যায়? চলেন তাহলে এরে ধরে এইখানে নিয়ে আসেন ওর পাশে। স্যার ওর পাশে আনলে কি হবে একটু দেখেন। ওর পাশে যদি আমি নিয়ে আসি তাহলে কি হয় দেখেন। যেহেতু এগুলো নেগেটিভ, পাশে যে বস্তুটা এটা নেগেটিভ বস্তু, এই জন্য আমাদের নিউট্রাল বস্তুর প্লাস আয়নগুলো একদিকে সরে আসবে আর মাইনাস আয়নগুলো আর একদিকে সরে যাবে। কারণ কি স্যার? কারণ স্যার এই যে মাইনাস প্লাসকে অ্যাট্রাকশন করে, বাট মাইনাস মাইনাসকে রিপালসিভ ফোর্স দেয়, ধাক্কা দেয়। এই জন্য প্লাসগুলো সরে আসবে এই দিকে, আর মাইনাসগুলো যতদূর সম্ভব দূরে থাকার চেষ্টা করবে। এই অবস্থাতে যদি আমরা এইখানে একটা তার লাগিয়ে এটা গ্রাউন্ড করে দিই, মানে মাটিতে একটা তার সংযোগ দিয়ে দিই,
একটা জিনিস মনে রাখবে যে মাটি অসীম পর্যন্ত বিভব হতে পারে, এই জন্য এর বিভবকে 0 ধরা হয়। তো যখনই তুমি এখানে ভূসংযোগ দিবা তখন যে জিনিসটা হবে, তোমার এই যে ইলেকট্রনগুলো আছে এগুলো এই মাটিতে চলে যাবে। তাহলে এর পরের ইমেজ কি হবে? স্যার এর পরের ইমেজ হবে, দেখো আমার এখানে দেখো এই মাইনাস চার্জগুলো আর নাই, কারণ কি এগুলো তো মাটিতে চলে গেছে। এবার যদি আমি এই অবজেক্টটাকে সরায় ফেলি, এই যে অবজেক্টটাকে যদি এখান থেকে সরিয়ে দেই, এর পরবর্তী ইমেজ কি হবে? এর পরবর্তী ইমেজ হবে আমার পুরো অবজেক্টটাতে শুধু প্লাস চার্জ থাকবে। তাহলে তুমি যদি একটা বিষয় খেয়াল করো যে আমার বস্তুটা ছিল কেমন স্যার, আমার বস্তুটা ছিল নিরপেক্ষ। আমি এটাকে কি চার্জ করতে চাচ্ছি? আমি এটাকে পজিটিভ চার্জ করতে চাচ্ছি স্যার। পজিটিভ চার্জ করতে কোন বস্তুর হেল্প নেওয়া লাগে? উত্তর, একটা নেগেটিভ চার্জের বস্তুর হেল্প নিতে হয়। স্যার আমরা কি টাচ করাবো? উত্তর, না, আমরা টাচ করাবো না, আমরা জাস্ট পাশে রাখবো। পাশে রাখলেই যেটা হবে, এই মাইনাস ইলেকট্রনগুলা এই বস্তুর মাইনাসগুলোকে একপাশে সরিয়ে দিবে আর প্লাসগুলোকে আকর্ষণ করে একপাশে সরিয়ে দিবে। তখন যদি আমরা একটা ভূ সংযোগ দেই, তাহলে যেটা হবে, ইলেকট্রনগুলো মাটিতে চলে যাবে আর বস্তুতে শুধু প্লাস আয়নগুলো থাকবে। পরে যদি আমরা এই আহিত বস্তুটাকে সরিয়ে ফেলি, আমাদের যে অবজেক্টটা ছিল এটাকে, তাহলে দেখা যাবে আমাদের এই নিরপেক্ষ বস্তুটা ফাইনালি প্লাস চার্জে চার্জিত হয়ে গেছে। এই সেম ভাবে তুমি যদি প্লাস নাও, ধরো এই অবজেক্টটা যদি প্লাস হতো তাহলে কি হইতো? তোমরা নিশ্চয়ই আগের লেকচার তুলে নিয়েছো, আমি পরবর্তী জিনিসটা দেখাচ্ছি। এটা যদি ঋণাত্মক হতো, সরি, এটা যদি ধনাত্মক হতো, তার মানে এগুলো প্লাস চার্জ। হ্যাঁ, এবার আমরা ঋণাত্মক আধানে আহিত করব। তাহলে এই প্লাসের কারণে এই দিকে মাইনাসগুলো সরে আসবে, তাই না? আর এই দিকে প্লাস আয়নগুলো থাকবে। ভূসংযোগের ফলে প্লাসগুলো চলে যাবে। তাহলে এই বস্তুর মধ্যে পরবর্তীতে থাকবে কি? শুধু মাইনাস চার্জ। এরপরে যদি আমরা এই বস্তুটাকে সরিয়ে ফেলি, তাহলে দেখা যাবে এই যে মাইনাস চার্জগুলো তুমি দেখতে পাচ্ছ, হ্যাঁ, এই মাইনাস চার্জগুলো সমগ্র বস্তুতে ছড়িয়ে পড়বে। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে আমরা টাচ করানো ছাড়াই কোনো বস্তুতে কিন্তু চার্জের সঞ্চার ঘটাতে পারি। তো আশা করি তোমরা আবেশ প্রক্রিয়াটা ক্লিয়ার, এটা খুবই সহজ। তো আমরা এবার আরেকটা যে আমাদের প্রসেস ছিল সেটা হলো স্পর্শ। আমরা দেখেছিলাম দুইভাবে কোনো বস্তুতে চার্জ এনে দেওয়া যায়। এবার পরের প্রসেসটা দেখো যে স্পর্শ প্রসেসেও আমরা এই কাজটা করতে পারি। এটা হইছে দুনিয়ার সোজা। ধরো এটা প্লাস চার্জ আর এটা মনে করো একটা নিরপেক্ষ বস্তু। নিরপেক্ষ বস্তুতে এরকম প্লাস মাইনাস ছড়িয়ে ছিটিয়ে থাকে। তো এ একটা বস্তু, বি আর একটা বস্তু। তুমি মনে করো এই এ বস্তু দিয়ে বি বস্তুরে টাচ করাইলা, স্যার কিরকম? এই যে এরকম। তাহলে এই যে এ বস্তুর প্লাস চার্জ কিছু বি বস্তুর মধ্যে চলে যাবে, ফলে বি বস্তু কি চার্জ হয়ে যাবে? প্লাস চার্জ হয়ে যাবে। মনে করো এখানে আমি 6টা দেই, হ্যাঁ, তোমার বোঝার সুবিধার্থে এটা আমি দেখাচ্ছি। তাহলে এখানে 2টা চলে গেল,
এখন তুমি প্রশ্ন করতে পারো, স্যার এর মধ্যে যে অনেকগুলো প্লাস মাইনাস ছিল সেগুলো তো এর মধ্যে আছেই, ওগুলো তো নিউট্রাল অবস্থায়। আমরা এই যে পড়েছিলাম প্রোটন আর ইলেকট্রন সংখ্যা সমান, একটার একটাকে নাকচ করে দেয়, তো সেগুলো তো বাদ। এর থেকে অতিরিক্ত কিছু প্রোটন এর মধ্যে চলে যাবে বা ইলেকট্রন এর মধ্যে চলে আসবে, ফলে এর মধ্যে একটা চার্জ সৃষ্টি হবে। তাহলে এই স্পর্শ প্রসেসটা খুবই সোজা। তুমি ধনাত্মক চার্জিত কোনো বস্তু দিয়ে যদি কোনো নিউট্রাল বস্তুকে বা নিরপেক্ষ বস্তুকে টাচ করাও, তাহলে সে বস্তুটা প্লাস হয়ে যাবে। তার মানে এই যে একটা বস্তু পি, এর কোনো চার্জ নাই মনে করো, এখন এরে যদি আমি একটা পজিটিভ বস্তু দিয়ে টাচ করাই, তাহলে ও নিজেও কি হয়ে যাবে, পজিটিভ হয়ে যাবে। স্যার নেগেটিভ দিয়ে টাচ করালে ও নেগেটিভ হয়ে যাবে। কিন্তু আবেশ প্রক্রিয়া কিন্তু এমন না। তুমি একটু আবেশ প্রক্রিয়া দেখো, আবেশ প্রক্রিয়ায় তুমি যখন নেগেটিভ চার্জ তৈরি করেছো, এই যে আমি নেগেটিভ চার্জ তৈরি করেছি, তখন আমি কোন বস্তুর হেল্প নিয়েছিলাম, পজিটিভ চার্জের। তো আশা করি তোমরা এই কিভাবে চার্জ করা হয় কোনো বস্তুকে, এই আবেশ প্রক্রিয়াগুলো, এই ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো। তো এই ভিডিওতে আমরা এই 3টা প্রশ্নের উত্তরই করব। 3টা প্রশ্ন সুন্দর করে গুছিয়ে তোমরা লিখবে, আর এগুলোর উত্তর শিট তোমাদের দেওয়া হবে গ্রুপে, সেখান থেকে তোমরা উত্তরগুলো করবে। দেখা হচ্ছে ভেরি সুন নেক্সট ভিডিওতে পরবর্তী কনসেপ্টগুলো নিয়ে। আনটিল, আল্লাহ হাফেজ।